এক সাধারণ নাপিতের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা সেরকম কিছু নয়, চুরি করেছে শুধু সাধারণ একটা ডাস্টবিন। আর সেই ডাস্টবিনের এফআইআর করেছে সেই নাপিত। তাকে ডাস্টবিন খুঁজে দিতে পারলে নাকি 5 লক্ষ টাকা পুরস্কার হিসেবে সে দেবে। হ্যাঁ, আজকের গল্পটা ঠিক এরকমই। চলুন আজকে এক্সপ্লেন করতে চলেছি নেটফ্লিক্সের রিসেন্টলি রিলিজ পাওয়া তামিল অ্যাকশন থ্রিলার মুভি মহারাজা। গল্পের শুরুটা কিছুটা সাধারণ মনে হলেও তার ভিতরে যতটা যাবেন আপনার মাথা ঘুরে যাবে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল সিনে গল্প এসপিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি শ্রেয়সী। শুরু করা যাক আজকের ব্লকবাস্টার মুভির শুরুতে আমরা একটা সেলুন দেখতে পাই। সেলুনের মালিক তার কর্মচারীদের সাথে অন্তাক্ষরী খেলছিল। আর সেখানেই আমাদের নায়ক মহারাজাকে দেখা যায়। সে এই সেলুনেই কাজ করে। মহারাজা খুব শান্ত প্রকৃতির, চুপচাপ, কখনো কারোর সাথে সেরকম কথা বলে না, কখনো হাসেও না। মালিক খেলতে খেলতে মহারাজাকে বলে, ক দিয়ে একটা গান ধরতো। মহারাজা অনেক আমতা আমতা করে বলে, ক দিয়ে কাল আমার ছুটি লাগবে, বউয়ের সাথে কিছু শপিং করতে যেতে হবে। এতে মালিক তো বেজায় রাগি। তোর শুধুই কি ছুটির বাহানা চাই? কাল এখানে ঘুরতে যাব, কাল সেখানে ঘুরতে যাব, কাল বউয়ের জন্য শপিং করতে যাব। কি এগুলো? এরকম করলে আমার দোকান চলবে কি করে? আর সারাদিন এরকম মুখ লটকিয়ে বসে থাকবি না, দোকানে তো কুকুরও আসবে না। তখনই এক লোক আসে তার কুকুরকে নিয়ে আর বলে, আমি কিন্তু নিজের জন্যই এসেছি, কুকুরের চুলটা আমি পার্লারে কাটাই। পরদিন দেখা যায় মহারাজা বাজারের এক দোকানে গেছে বাচ্চার জন্য খেলনা কিনতে। সে একটা করে খেলনা নিচ্ছে আর দোকানের ঠিক সামনের বাড়িতে বসে থাকা তার বউকে একটা করে খেলনা দেখাচ্ছে যে পছন্দ কিনা। মহারাজা জান প্রাণ দিয়ে তার ছোট্ট মেয়ে আর বউকে ভালোবাসত। বউয়ের পছন্দ মতো একটা খেলনা নিয়ে বিল মিটিয়ে ঘরেই আসে। ঠিক সেই সময় আচমকা ব্যালেন্স হারিয়ে একটা বড় ট্রাক ঘরের মধ্যে ঢুকে যায়। চোখের সামনে একটা ফ্যামিলি শেষ। মহারাজা স্তব্ধ হয়ে যায় আর তার হাত থেকে খেলনাটা পড়ে ভেঙে যায়। সেই অ্যাক্সিডেন্টে তার বউ মারা যায়, কিন্তু ঘরে থাকা একটা ডাস্টবিন বাচ্চাটির উপরে ঢাকা পড়ে যায়, যার জন্য বাচ্চাটা প্রাণে বেঁচে যায়। 15 বছর পরের দৃশ্য। মহারাজার মেয়ে জ্যোতি এখন অনেক বড় হয়ে গেছে। সে ক্লাস 10-এ পড়ে। পড়াশোনায় সে একদমই ভালো না, তবে স্পোর্টসে সে চ্যাম্পিয়ন। তাই তার পিটি মিস আসিফা তাকে খুবই ভালোবাসে। জ্যোতির বাড়িতে 3 জন সদস্য, বাবা, মেয়ে আর লক্ষ্মী। তবে এই লক্ষ্মী কি? জ্যোতির মা তো 15 বছর আগেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। লক্ষ্মী কোনো মানুষ বা পোষ্য নয়। লক্ষ্মী হলো সেই পুরনো ডাস্টবিনটা যেটা অ্যাক্সিডেন্টের সময় ছোট্ট জ্যোতিকে প্রাণে বাঁচিয়েছিল। আর এই জন্যই সেই থেকে ডাস্টবিনকে মহারাজা ও জ্যোতি আগলে রেখেছে। তাদের বিশ্বাস ডাস্টবিনটা ভগবান রূপে সেদিন জ্যোতিকে বাঁচিয়েছিল। সপ্তাহে একদিন জ্যোতিকে স্নান করে তিলক করানো হয় আর প্রতিদিন তাকে গৃহলক্ষ্মী হিসেবে পুজোও করা হয়। এখানে মহারাজা আর জ্যোতি একটা মিষ্টি বাবা মেয়ের স্নেহ ভালোবাসা দেখানো হয়েছে। তারা দুজন দুজনকে ছাড়া থাকতেই পারতো না, তবে বাড়িতে জ্যোতি বাবাকে সব সময় শাসন করত। হ্যাঁ, এখন লাইট জ্বালানো, কিসের জন্য লাইট জ্বালিয়ে রেখেছো? দরজা কেন দাওনি? দরজায় তালা কেন পড়েনি? খাবার কেন ভালো হয়নি? খাবারের সবজি ভালো সেদ্ধ কেন হয়নি? এই জামা কাপড়গুলো ভালো করে কাচবে, এইসব। তবে মহারাজার মেয়ের প্রতি একটু বেশি ভালোবাসা ছিল তার। একদিন স্কুলের প্রিন্সিপাল গার্জেন কল করায় মহারাজা সেখানে যায় আর জানতে পারে জ্যোতি নাকি স্কুলের চিফ গেস্টের পানীয়তে মাদক কিছু মিশিয়ে দিয়েছিল, আর তার এই দুষ্কর্মের জন্য স্কুল থেকে তাকে টিসি দিয়ে দেওয়া হবে। কিন্তু মহারাজা কিছুতেই সেটা মানছে না। সে বারবার বলে, না স্যার, আমার মেয়ে কখনো এটা করতে পারে না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আপনি আর একবার তদন্ত করে দেখুন। এদিকে জ্যোতি কান্না করছে, সেও বলছে, না স্যার, আমি কিছু করিনি। কিন্তু প্রিন্সিপাল কিছুতেই মানবে না। সে মহারাজাকে বলে যে তুমি এক্ষুনি তোমার মেয়েকে নিয়ে চলে যাও, আমি টিসি দিয়ে দিচ্ছি। মহারাজার সাথে কথা কাটাকাটি হয়। তখনই সেই পিটি মিস আসিফা আসে আর দোষী যে বদমাস ছেলেটা তাকে নিয়ে আসে আর প্রমাণ করিয়ে দেয় যে জ্যোতি নির্দোষ। প্রিন্সিপাল নিজের ভুল বুঝতে পারে, ছেলেটিকে একটা চড় মারে আর জ্যোতিও তার বাবাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু মহারাজ তো যাওয়ার পাত্র নয়। প্রিন্সিপাল যেহেতু জ্যোতিকে বিনা কারণে অপমান করছে, তাই এখন প্রিন্সিপালকে জ্যোতির কাছে ক্ষমা চাইতে হবে। প্রিন্সিপাল তো প্রচণ্ড রেগে গেছে। এক ছাত্রীর কাছে শেষে কিনা তাকে ক্ষমা চাইতে হবে?
সে রেগে গিয়ে সিকিউরিটি গার্ডকে ডাকে আর মহারাজাকে ঘরের বাইরে বের করে দিতে বলে, কিন্তু মহারাজাকে কোনোভাবে নড়ানো যাচ্ছে না। সে রুমের ভিতরের একটা স্টিলের বড় রড ধরে দাঁড়িয়ে গেছে। তাকে নড়ানো তো দূরের কথা, মহারাজাকে 20 জন মানুষ মিলেও টানা হিচড়া করেও তাকে ছাড়াতে পারছে না। জ্যোতি বাবাকে অনেকবার বলে ছেড়ে দাও বাবা, কিন্তু কোনোভাবে মহারাজা তার কথা শোনে না। তার একটাই কথা, জ্যোতির কাছে ক্ষমা চেয়ে নিন স্যার। জ্যোতিও বাধ্য হয়ে স্যারকে গিয়ে বলে, স্যার একটাবারের জন্য সরি বলে দিন প্লিজ, নইলে আমার বাবা এখান থেকে যাবে না। প্রিন্সিপাল দেখে এত টানাটানিতে ওই শক্ত রডটা বেঁকে গেছে, সাথে দেওয়াল থেকেও ইটের গুঁড়ো পড়ছে। দেওয়াল যাতে ভেঙে না যায়, প্রিন্সিপাল জ্যোতিকে বাধ্য হয়ে সরি বলে দেয়। আর এখন মহারাজা রডটা ছেড়ে জ্যোতিকে নিয়ে চলে যায়। মূলত মহারাজার প্রাণ ছিল জ্যোতি, তার উপর কোনো অন্যায় অপমান সে সহ্য করবে না। মেয়ের জন্য সে সব করতে পারে। পরের দৃশ্যে দেখি স্পোর্টসে খুব ভালো হওয়ায় আসিফা মিসের সাথে জ্যোতি ও তার বান্ধবীরা স্টেট লেভেলে খেলতে যাচ্ছে। এই প্রথম সে বাবাকে ছেড়ে 7 দিনের জন্য বাইরে যাচ্ছে, তাই মহারাজারও খুব মন খারাপ। সে রোজকার মতো সেলুনের সমস্ত কাজ সেরে বাড়ি ফেরে। বাড়ি থেকে সেলুন আর সেলুন থেকে বাড়ি, এছাড়া সে আর কোথাও যায় না। একদিন দেখা যায় সারা বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। মহারাজা অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছে হয়তো কোনো লোক এসে তার বাড়িতে চুরি করেছে। তার গলার পাশ দিয়ে একটা গোখরো সাপ চলে যায়। পরদিন সকালে কাউন্সিলরকে দেখা যায়। সে গাড়ি সার্ভিসিংয়ে দিয়েছিল, কিন্তু গাড়িটা হাতে পাওয়ার পর থেকেই তার ভিতরে থাকা একটা দামি চশমা গায়েব ছিল। সে সার্ভিসিংয়ের লোকটাকে বেধড়ক পেটাতে শুরু করে আর বলে তার ফেভারিট হিরো তাকে চশমাটা গিফট করেছিল, তাই ওটা না দিলে এখানেই সকলকে পুঁতে ফেলবে। তখনই সেখানে ধনা নামের একজন ব্যক্তি আসে। সেই আসলে কাউন্সিলরের গাড়ি সার্ভিসিং করেছিল। এবার কাউন্সিলর তাকে বেরোতে শুরু করে, তার চশমা রাতের মধ্যে ফিরিয়ে দিতে বলে, আর নইলে সে খবর দেখে দেবে। এখানে জানা যায় মাত্র 4 দিন হয়েছে ধনা জেল থেকে ছাড়া পেয়েছে আর এখন কাজ করছে। রাতে কাউন্সিলর বন্ধুদের সাথে বাড়ি বসে মদ্যপান করছিল। তখনই ধনা সেই চশমাটা নিয়ে আসে বাড়ি, অর্থাৎ ধনাই সেই চশমাটা চুরি করেছিল, আর কাউন্সিলরকে দেখিয়ে চশমাটা ভেঙে ফেলে। এতে কাউন্সিলর প্রচণ্ড রেগে ধনাকে মারতে আসলে ধনাও তাকে উদ্মা পেটাতে শুরু করে, আর কাউন্সিলরের সাথে তার বন্ধুদেরও মেরে চলে যায়। অন্যদিকে দেখা যায় মহারাজা এসেছে পুলিশ স্টেশনে। তার কানে ব্যান্ডেজ করা, দেখেই বোঝা যাচ্ছে কেউ হয়তো তাকে খুব মেরেছে। মহারাজা পুলিশের কাছে এফআইআর করতে যায়, তার বাড়িতে কাল রাতে চুরি হয়ে গেছে। সে যখন রাতে সেলুন থেকে বাড়ি ফেরে, অলরেডি বাড়িতে 3 জন লোক মাস্ক পরে ঢুকে বসেছিল। তারা তাকে মেরে লক্ষ্মীকে নিয়ে চলে যায়। এখন অফিসার জিজ্ঞাসা করে, এই লক্ষ্মী কে? তোমার মেয়ে না তোমার স্ত্রী না বোন? মহারাজা জানায় তার স্ত্রী 15 বছর আগেই মারা গেছে। মেয়ে 7 দিনের জন্য স্পোর্টস ক্যাম্পে গেছে। মেয়ে যদি বাড়ি থেকে ফিরে লক্ষ্মীকে না দেখতে পায়, সে খুব রেগে যাবে। তাই 7 দিনের মধ্যেই আপনাদেরকে লক্ষ্মীকে ফিরিয়ে আনতে হবে। ব্যাপার হচ্ছে মহারাজা লক্ষ্মীকে কখনো ডাস্টবিন বলেনি, তাই পুলিশকে সে কিছুতেই বোঝাতে পারছে না যে লক্ষ্মীকে। সে একটা ছবি দেখাতে পুলিশ জানতে পারে যে লক্ষ্মী হলো তার বাড়ির ডাস্টবিন। অফিসার খুব রেগে যায় আর তাকে পাগল ভেবে মহারাজাকে তাড়িয়ে দিতে বলে, কিন্তু মহারাজা তো নাছোড়বান্দা লোক। সে বারবার একই কথা বলে, লক্ষ্মীকে 7 দিনের মধ্যে খুঁজে দিন স্যার, নইলে আমার মেয়ে কান্না করবে। এবার পুলিশ বলে, ঠিক আছে, ডাস্টবিনটার মধ্যে কি কিছু সোনা ছিল? মহারাজা বলে, না। তাহলে কি কোনো জরুরি কাগজ ছিল? মহারাজা বলে, না স্যার। অফিসার এবার বিরক্ত হয়ে বলে, তাহলে ডাস্টবিনটা কি সোনার তৈরি ছিল? মহারাজা বলে, না স্যার, লোহার ছিল। এবার অফিসার সহ পুলিশ স্টেশনের সবাই মহারাজাকে পাগল ভেবে তাড়াতে গেলে আবারও মহারাজা পুলিশ স্টেশনের একটা লোহার রড ধরে দাঁড়িয়ে যায়। সে এফআইআর না করে কোথাও যাবে না। সবাই মারধর করে, টানা হিচড়া করে, কিছুতেই মহারাজাকে নড়ানো যাচ্ছে না। 30 জন পুলিশ মিলে তাকে গায়ের জোরে টানতে থাকলে সেই লোহার রড সহ রুমের সানসেটটা ধসে পড়ে আর পুরো পুলিশ স্টেশন লণ্ডভণ্ড হয়ে যায়। অন্যদিকে এসআই বর্ধনকে দেখা যায় শহরের এক বাড়িতে 8 কেজি সোনা চুরি গেছে। এসআই সেই চোরকে ধরে সমস্ত সোনা মালিককে ফিরিয়ে দেয় আর তাদের সামনে চোরকে ধোলাই দিয়ে তাকে গ্রেপ্তার করে। সোনা পেয়ে বাড়ির মালিক তো বেজায় খুশি, তবে তার স্ত্রী জানায়, আমার সোনার গয়না আর এই ডিজাইন এক হলেও সোনাটা কিন্তু নকল। এসআই জানায়, আপনাদের যা যা গয়না চুরি করেছিল সমস্ত ডিজাইন যদি এক হয় তো সেগুলোই তো আমি এনেছিলি, এখন সেগুলো আসল না নকল সেটা আমি কি করে জানবো, বলে কেসটা ক্লোজ করে দেয়।
এখানে জানা যায় এসআই ওই চোরকে আগে থেকে চিনত। সেই চুরিটা করিয়ে আসল গয়না নিজের কাছে রেখে নকল গয়না বানিয়ে মালিককে দিয়েছে, আর তার ভাগের কিছু অংশ চোরের বউকে। এসআই ছিল একটা ঘুষখোর অফিসার। এসআই বর্ধন অফিসে এসে পুলিশ স্টেশনের লন্ডভন্ড দেখে বেজায় রেগে যায়। কারণ জানতে চাইলে সবাই মহারাজাকে দেখায়। এসআই বর্ধন মহারাজাকে বসিয়ে তার সমস্যার কথা জানতে চাইলে মহারাজা আবার সেই এক কাহিনী শুরু করে। লক্ষ্মীর কথা একইভাবে বলতে থাকলে এসআই বলে, ঠিক আছে, আমি তোমাকে 500 টাকা দিচ্ছি, তুমি যাও কি একটা নতুন ডাস্টবিন কিনে নাও। মহারাজা সেটা নিতেও নাকচ করে। আবার সে এক গল্প শুরু করে, 7 দিনের মধ্যে তার মেয়ে ফিরবে, দয়া করে লক্ষ্মীকে খুঁজে বার করে দিন স্যার। এসআই বলে, যারা এসেছিল তাদেরকে কোনোভাবে চিনতে পারবে তুমি? মহারাজা বলে, না, তবে একজনের পিঠে একটা কান ছিল। পিঠে আবার কারো কান থাকে নাকি? এসআই আবার রেগে যায়। সকাল থেকে পাগলের মতো বকেই চলেছে একই কথা। সবাই বলে মহারাজাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। তখন সবাই জানায়, সাধে কি আর পুলিশ স্টেশনের এই দশা হয়েছে? ওকে বার করতে গিয়েই তো এই হাল হলো। ওকে স্টেশনের বাইরে বার করা যাবে না। এসআই তখন বন্দুকের ভয় দেখিয়ে মেরে ধরে স্টেশন থেকে মহারাজকে বাইরে বের করিয়ে দিয়ে তারা একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। কিন্তু 2 মিনিটের মধ্যে আবারও পুলিশ স্টেশনে ফিরে এসে হাজির। কিন্তু এবার সে বলে, লক্ষ্মীকে 7 দিনের মধ্যে খুঁজে দিতে পারলে 5 লক্ষ টাকা দেব। এসআই ঘুষের কথা শুনে তার গালে একটা কষে চড় মারে। অন্যদিকে একজন কনস্টেবল পিছন থেকে গিয়ে মহারাজের থেকে সেই টাকা নেয় আর বলে, পুলিশ স্টেশনে সবার সামনে কেউ টাকার কথা বলে নাকি? যা দেবে এখানে এসে দেবে, 7 দিনের মধ্যে তুমি ডাস্টবিন পেয়ে যাবে। এটাও সেই এসআইয়েরই লোক ছিল। পরদিন সকালে এসআই ও তার কয়েকজন অফিসার মিলে মহারাজের বাড়ি তদন্ত করতে যায়। সেখানে গিয়ে দেখে সত্যিই বাড়ির অবস্থা খুব খারাপ, সব কিছু লণ্ডভণ্ড হয়ে আছে। সার্চ করতে করতে মহারাজের ব্যাংকের বই পায়। সেখানে দেখে ব্যাংকের বইয়ে 15 লাখ টাকা আছে। একটা সামান্য নাপিতের ব্যাংকে কী করে 15 লাখ টাকা থাকতে পারে? সেই জন্য অফিসাররা মনে করে হয়তো ডাস্টবিনের মধ্যে কিছু একটা ছিল, যার জন্য চোর ওটা নিতে এসেছিল। আর মহারাজাও আমাদের খুলে কিছু বলতে চাইছে না। ওকে ধরে পাকড়াও করে জিজ্ঞাসা করলেই 5 কেন, আরও বেশি টাকা আদায় করতে পারবো। তাই মহারাজাকে অনেক কিছু প্রশ্ন করা হয়, কিন্তু মহারাজের একটাই কথা, লক্ষ্মীকে 7 দিনের মধ্যে তার মেয়ে ফেরার আগে খুঁজে দিতে হবে। 5 লক্ষ নয়, আমি আপনাদের 7 লক্ষ টাকা দেব। অফিসাররা অবাক হয়ে যায়, এক ডাস্টবিনের জন্য 7 লক্ষ টাকা? তারা ইনভেস্টিগেটের জন্য থানায় চলে যায়, আর মহারাজা ফোনের মেয়ের পাঠানোর ভিডিও দেখতে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় 2 জন ডাকাত, সেলভাম আর শিবা, এরা একটা বাড়িতে ডাকাতি করতে যায়। কিন্তু সেখানে কোনোভাবে বাড়ির মালকিন তাদের মাস্ক খুলে তাদের চেহারা দেখে ফেলেছে। তাই সমস্ত টাকা পয়সা সোনাদানা নেওয়ার পর প্রচণ্ড রাগে বাড়ির লোকদের মুখ হাত পা বেঁধে টর্চার করছে তারা। প্রত্যেকটা চুরির পর সেলভামের ইচ্ছা হয় সেই বাড়ি থেকে রান্না করা খাবার খাবে, আর যে বাড়ির লোক তাদেরকে দেখে ফেলতো তাদেরকে রেপ করে মেরে ফেলতো শিবা। তবে সেলভাম রেপ করতো না, সে শিবাকে উস্কাতো রেপ করার জন্য। আর সেলভাম খাবার খেয়ে বাড়ির মধ্যে যে কোনো একটা জিনিস বা খেলনা নিজের কাছে রাখত। কাজ সেরে তারা বাড়ির সিলিন্ডারটা খুলে চলে আসে। কিছুক্ষণ পর বাড়িতে সিলিন্ডার ব্রাস্ট করে আগুন ধরে যায়, আর সেলভাম শিবা এমনভাবেই যাচ্ছিল যেন কিছুই ঘটেনি, এতটাই নৃশংস তারা। সকালে সেলভাম বাড়ি ফেরে। বাড়িতে রয়েছে তার স্ত্রী আর প্রাণপ্রিয় আদরের মেয়ে ছোট্ট আম্মু। আম্মুকে সেলভাম খুবই ভালোবাসত। ওই বাড়ি থেকে আনা খেলনা সে আম্মুকে দেখায়। আম্মুর সেটা পছন্দ না হয় সেলভাম খেলনাটা ডাস্টবিনে ফেলে দেয়। আর এখানেই দেখা যায় মহারাজার সেই ছবির ডাস্টবিন লক্ষ্মীকে। আম্মুর পিঠে একটা বড় ক্ষত হয়েছিল, সেটাকে সেলভাম রোজ অনেক যত্নে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিত। নিজের মেয়ে বউ তার কাছে খুব দামি, কিন্তু রাতের বেলা অন্যের মেয়ে বউ বা বোন তাদের উপর অত্যাচার করতে তার একটুও বাধ্য না। অন্যদিকে লক্ষ্মীকে খুঁজে না পেয়ে 7 লক্ষ টাকা আদায়ের লোভে পুলিশরা এবার নতুন ডাস্টবিন কিনে তাকে সেই একই রকম দেখতে বানানোর চেষ্টায় আছে। মহারাজার হাত থেকে তারা বাঁচার জন্য এই প্ল্যান করেছে, কিন্তু এত পুরনো মডেলের ডাস্টবিন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে তাদের সাথে নাল্লা শিবা নামে একজনের দেখা হয়। সেও পুলিশেরই ইনফর্মার ছিল। তাই এসআই বর্ধন তাকে বলে, যে করে হোক ছবির মতো একটা ডাস্টবিন জোগাড় করতেই হবে। কনস্টেবল আর নাল্লা শিবা লেগে পড়ে কাজে।
তারা কোথাও ওই রকম ডাস্টবিন না পেয়ে এক লোহার দোকানে ডাস্টবিন বানাতে দিয়ে আসে, যেটা 2 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। অন্যদিকে থানার দৃশ্য দেখা যায়। মহারাজা এখন 4 দিন হলো থানাতেই পড়ে আছে, আর সে মেয়ের পাঠানো ভিডিও মাঝে মধ্যে দেখে। জ্যোতি বারবার বলে, বাবা লক্ষ্মী কেমন আছে, লক্ষ্মীর একটা ছবি তো পাঠাও। কিন্তু মহারাজা কোনো উত্তর দিতে পারে না। সে সবার ফাইম ফরমাস খাটছে মুখ বুঝে। সারাদিন লক্ষ্মীর জন্য ধর্ণা দিয়ে পড়ে আছে পুলিশ স্টেশনে। ডাস্টবিন না নিয়ে তাকে ঘরে পাঠাতে পারছে না পুলিশরা। থানায় সেদিন ওই গাড়ি সার্ভিসিংয়ের লোকটা আসে, তার হাতে ধনার ছবি। মহারাজা তাকে লোকটার ব্যাপারে জানতে চাইলে সে বলে তার নাম ধনা, আমার 10 লাখ টাকা নিয়ে সে এখন নিখোঁজ। এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই দিন যেদিন মহারাজার বাড়িতে ওই কাণ্ডটা ঘটেছিল। তখন সে জ্ঞান ফেরার পর একটা টোল প্লাজার বিল দেখতে পায়। সেই অনুযায়ী সে ওই বারে যায়, আর সেখানে গিয়ে ওয়েটারের কাছে ধনার কথা জানতে পারে। আর ওয়েটার কাউন্সিলরকে দেখিয়ে বলে এনার গাড়ি নিয়েই ধনা সেদিন এসেছিল। তাই মহারাজা কাউন্সিলরের কাছে জানতে চায় যে সেদিন আপনার কাছে যে গাড়ি নিয়েছিল সে এখন কোথায় একটু বলতে পারবেন। কাউন্সিলর তখন বন্ধুদের সাথে মস্তি করছে, তাই মহারাজাকে তাড়িয়ে দেয়। মহারাজা পাশেই বসেছিল। তখনই ধনা চশমা নিয়ে আসে, ঢোকে আর কাউন্সিলরকে মারধর করে সেখান থেকে যাওয়ার আগে গাড়ির কথা বলে যায়। মহারাজা বুঝতে পারে সেই দিন বাড়িতে এই এসেছিল। ধনা তাদেরকে মেরে ধরে বার থেকে বেরিয়ে গেলে মহারাজা তাকে ফলো করতে করতে একটা পুরনো কারখানার মতো জায়গায় আসে। ধনা আগেই মহারাজাকে চিনতে পেরে তার গুন্ডাদের ওয়ার্ন করে দিয়েছিল, তাই মহারাজা সেখানে আসতেই সবাই মিলে তার উপর হামলা করে। তখনই ধনা সেখানে আসে আর বলে যে সেই দিন তোর বাড়িতে তো গেছিলাম, কেন যে তোকে না মেরে চলে আসলাম কে জানে। বলতেই মহারাজার বিস্ট মোড অন হয়ে যায়। শান্ত শিষ্ট এক নাপিত কিভাবে দস্যুতে পরিণত হয় সেটাই দেখা যাচ্ছে। পকেট থেকে খুঁট বার করে ঠান্ডা মাথায় সবাইকে এক এক করে কেটে ফেলে, আর ধনাকেও পেরাতে থাকে। তাকে বাকিদের নাম জিজ্ঞাসা করতে চাইলে ধনা কায়দা করে মহারাজের কাছে যায় আর তার পায়ে গরম এক শিক ঢুকিয়ে দেয়, দিয়ে পালাতে যায়। তখনই মহারাজা রেগে এক কোপে ধনার ধর থেকে মাথাটা আলাদা করে দেয়। মহারাজা কি এতটাই ভয়ঙ্কর যে সামান্য একটা ডাস্টবিনের জন্য একজনের গলা কেটে সে হত্যা করবে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? যাই হোক, ধনা তো বেঁচেই নেই, নিখোঁজ তো হবেই। এখন বর্তমানের দৃশ্য। থানাতে বসে এই সব পুরনো ঘটনা মহারাজ ভাবছিল। ঠিক তখনই ওই কাউন্সিলরও পুলিশ স্টেশনে আসে ধনার নামে ডায়েরি করবে বলে। কিন্তু পুলিশ আগেই শুনেছে যে ধনা নিখোঁজ, তাই তার সাথেই শেষ ঝামেলা হয়েছে দেখে সে কাউন্সিলরকে বলে যে তোমার সাথেই তো শেষ তার সাথে দেখা হয়েছিল, তাহলে নিশ্চয়ই তুমিই জানো যে ধনা কোথায়। এখন তুমি যদি না বলতে পারো তাহলে তোমার খবর আছে। আর তখনই কাউন্সিলর বলে যে না, সেই রাত্রে ধনার খোঁজ করতে আর একজনও এসেছিল, কিন্তু তার যে কি নাম সেটা আমার পেটে আসছে কিন্তু মুখে আসছে না। তাই সে ভুল করে মহারাজার পরিবর্তে পুলিশকে নাম জানায় ইল্লেরাজা। এখন ইল্লেরাজার নামে পুলিশ ফাইল হয়ে যায়। ইল্লেরাজা তো মহারাজাই, কিন্তু সেটা কেউ টেরও পায় না। এর পরের দৃশ্যে দেখা যায় পুলিশ স্টেশনের মধ্যে একজন কনস্টেবল কালী জামা চেঞ্জ করছিল, আর পিছন থেকে মহারাজা সেটা লুকিয়ে লুকিয়ে দেখছিল। কনস্টেবল পিছন ফিরতেই মহারাজাকে দেখে রেগে যায় আর এক চর মেরে সেখান থেকে চলে যায়। মহারাজার সাথে সাথে একটা ডায়েরি বের করে আর কনস্টেবল কালীর নামটা কেটে দেয়, অর্থাৎ কালীও ওই ডাকাতের দলে নেই। অন্যদিকে সেলভাম আর শিভা রাতে আবার ডাকাতি করলেও দিনের বেলায় তারা কিন্তু ইলেকট্রনিক্সের দোকানে থাকতো। ওটা একটা ভাওতা, এমনকি তার বউ জানতো না যে তার স্বামী অসৎ উপায়ে রোজগার করে। যাই হোক, 2 দিন পর আম্মুর জন্মদিন, তাই সেলভাম বউ ও মেয়েকে নিয়ে যায় সোনার দোকানে। আম্মু যা চাইতো সেলভাম তাই কিনে দিত। তাই তার বউ আগে থেকেই সেলভামকে বলে দেয়, বাচ্চা মেয়ে, সে যা চাইবে তাকে তাই কিনে দিও না, যেন তোমার সামর্থ্য মতোই তুমি কিছু একটা কিনে দিও। সোনার দোকানে গিয়ে আম্মু একটা রেড ডায়মন্ডের দেওয়া সোনার হার পছন্দ করে। তবে তার বউ একটু দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে এতগুলো টাকা কোথা থেকে আসবে। তাই সে তো আর জানতো না যে তার স্বামী কোথা থেকে টাকাগুলো কামায়। কিন্তু সেলভাম ওই হারটাই অর্ডার করে চলে আসে। আর সেলভাম বলে আম্মু তার প্রাণের চেয়েও প্রিয়, আম্মু যা চায় তাকে আমি সব দেব। বড় হয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার, কালেক্টর যা হতে চাইবে আমি ওকে তাই বানাবো। কোটি কোটি টাকা লাগলেও তাকে তাই পড়াবো আমি। অন্যদিকে তৈরি হচ্ছে নকল লক্ষ্মী।
আর এসবের মধ্যে পুলিশ ধনার লাশ পেয়ে যায় আর তদন্তও শুরু করে দেয়। এর পরের দৃশ্যে আম্মুর জন্মদিন এসে উপস্থিত হয়েছে। সেলভাম সোনার দোকানে যায় মেয়ের পছন্দের রেড ডায়মন্ডের হার আনতে। সেখানে তার ফোন করে বলে, জন্মদিনের পার্টিতে কিন্তু বাড়ি ভর্তি লোক থাকবে, তুমি বাড়ি ফেরার পথে সেলুন থেকে দাড়িটা কেটে এসো। সেই মতো হারটা কালেক্ট করে সেলভাম আসে সেলুনে। এটা হলো মহারাজার সেলুন। আর এখানেই প্রথম টুইস্ট। মহারাজার চুল তখনও কালো, অর্থাৎ সেলভামের যতগুলো দৃশ্য দেখানো হলো সবগুলো 15 বছর আগের ঘটনা, যেটা মুভির স্টার্টিংয়েও দেখানো হয়েছিল। সেই সময় খবরের কাগজে সেলভাম ও শিবার ডাকাতির কথা ছাপানো হয়েছিল। সেখানে তারা ফেরার সময় বাড়িটায় সিলিন্ডার ব্লাস্ট করে চলে এসেছিল। এই খবর পড়ে শিবাকে সেলভাম ফোন করে সব ঘটনা জানায় আর বলে পুলিশ নাকি এখন তাদের দুজনকে খুঁজছে। সেলভাম বলে, এত চিন্তা করিস না তো, কিচ্ছু হবে না বলে ফোনটা রেখে পিছনে ফিরেই দেখে মহারাজা দাঁড়িয়ে আছে। সেলভাম কিছুটা ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। এসে চুপচাপ ভাবতে থাকে নাপিত তাকে সব কথা শুনে ফেললো। তখনই তার বউ এসে বলে হারটা নিতে গিয়ে কোথাও সে হারটা খুঁজে পাচ্ছে না। সেলভাম হারটা সেলুনেই ফেলে এসেছিল। মহারাজা সেলভামকে সেটা ফেরত দিতে তার বাড়িতে আসে। ঠিক সেই সময় সেলভামও ভাবে যে সে লাস্ট সেলুনেই গেছিল, তাই সেলুনের উদ্দেশ্যেই সে বেরোচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে পুলিশও তার বাড়িতে আসছিল। ব্যাপারটা হচ্ছে মহারাজা কিছুই জানতো না সেলভামের ব্যাপারে। সে এসেছিল হাত দিতে, আর আসার টাইমিংটাই খারাপ ছিল। ওদিকে সেলভাম ভাবে হয়তো ফোনের কথা মহারাজা শুনে ফেলেছিল আর সেই পুলিশকে নিয়ে এসেছে ধরিয়ে দেবে বলে। পুলিশ এসে সবার সামনে সেলভাম আর শিবাকে মারধর করে গ্রেপ্তার করে। আর তখনই শিবা পালাতে গেলে গুলি লেগে যায়। এদিকে সেলভামের বউ জানতে পারে তার স্বামী ডাকাত, খুনি আর ধর্ষকও। মানে একটা বিচ্ছিরি পরিস্থিতি সৃষ্টি হয়। সব কিছু জানার পর তার স্ত্রী মেয়েকে নিয়ে অন্য কোথাও চলে যেতে চায় আর পুলিশকে বলে যে এই নোংরা লোকটার যেন শাস্তি হয়। সে ও আম্মু কান্নায় ভেঙে পড়ে। বাড়ি ভর্তি লোক সবার সামনে আজ শুধুমাত্র একটা সামান্য নাপিতের জন্য তার বউ, মেয়ে, সম্মান সব হারিয়ে ফেলল সে। এই ভেবে সেলভাম তীক্ষ্ণ প্রতিহিংসার নজরে মহারাজাকে দেখতে থাকে আর মনে মনে ঠিক করে ফেলে যে জেল থেকে বেরিয়েই সবার প্রথম মহারাজাকে মারবে। তাই সে 15 বছর পর জেল থেকে বেরিয়ে প্রথম মহারাজার বাড়িতেই আক্রমণটা করে। এই ভুল বোঝাবুঝি থেকে যে কি হয় শুধু সেটাই আপনি দেখতে থাকুন। এদিকে জ্যোতি বাড়ি ফেরার পথে বাবাকে হোয়াটসঅ্যাপে একটা লাল জুতোর ছবি দিয়ে বলে, বাবা প্লিজ তুমি কিন্তু এটা নিয়ে এসো আমার জন্য, আমার এটা খুব পছন্দ। অন্যদিকে নকল লক্ষ্মী রেডি হয়ে গেছে। পুলিশ কনস্টেবল আর নাল্লা শিবা হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে নোংরা লাগিয়ে সেটাকে ভেঙে মাজা ঘষা করে ঠিক আসল ডাস্টবিনের মতো বানিয়ে ফেলেছে। তবে ডাস্টবিন ফেরত দিলেই তো হবে না, চোরও তো দেখাতে হবে। তাই এসআই আর তার জানাশোনা চোরদেরকে ফোন করে বলে একটা চুরির দায় নিতে হবে। কিন্তু কোনো চোরই শুধুমাত্র একটা নোংরা ডাস্টবিন চুরির দায় ঘাড়ে নিতে চায় না, কারণ চোর হলেও তো তাদের একটা সম্মান আছে। শেষমেশ এসআই বলে যে চোরের দায় নেবে তাকে আমি 50,000 টাকা দেবো। তাতে নাল্লা শিবা লোভে পড়ে বলে 50,000 টাকা যখন হবে একটা ডাস্টবিন তো চুরি করতে হবে, সেটা আমি দায় নিয়ে নিচ্ছি। দুটো চট থাপ্পড় খেয়ে 50,000 টাকা পাওয়া তো কম কথা নয়। এসআই বর্ধন এটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এসআই পুলিশ স্টেশনে ফোন করে বলে মহারাজাকে প্রথম থেকে ব্যাপারটা ডিটেলসে বলতে বলো, যাতে নাল্লা শিবাকে সবটা বোঝানো যায় আর সে ভালোভাবে অ্যাক্টিংটা করতে পারে। কারণ যে চোর তাকে তো পুরো ঘটনাই বলতে হবে যে কেন কিভাবে সে চুরিটা করেছে। সেই মতো মহারাজা আবার ঘটনাটা বলতে থাকে। আর এইবারই মুভির একটা আসল প্লট খুলে যায়। সেই দিনের ঘটনা দেখানো হয়। সেদিন রাতে, মানে 7 দিন আগের ঘটনা, রাতে মহারাজা বাড়ি ফেরেনি। সে গেছিল জুতো কিনতে জ্যোতির জন্য। বাড়িটা ফিরেছিল জ্যোতি। সে বাড়ি ফিরে টবের তলা থেকে চাবি নিয়ে দরজাটা খোলে, লাইট জ্বালায়, ব্যাগ নামিয়ে রাখে আর ঘরে গিয়ে জামাটা চেঞ্জ করছিল। তখন অলরেডি ঘরে 3 জন লোক ঢুকে বসেছিল। পাশে ধনা লুকিয়ে লুকিয়ে জ্যোতির জামা চেঞ্জ করার সবটা দেখছিল। তখনই হঠাৎ তার হাতে লেগে কিছু পড়ে যেতেই জ্যোতি কে বলে চিৎকার করে ওঠে। তখন পিছন থেকে একজন জ্যোতির মুখ চেপে ধরে। সেটা আর কেউ নয়, সেটা ছিল নাল্লা শিবা।
যাকে এতক্ষণ ধরে পুলিশের সাথে ডাস্টবিন বানাতে দেখা যাচ্ছে। জ্যোতির উপর ওই 3 জনের নজর পড়ে, সাথে সেলভামও ছিল। 15 বছর পর ফিরেই মহারাজার বাড়িতে এসেছে সে। তারা মহারাজাকে না পেয়ে জ্যোতির উপরেই অত্যাচার করে, তাকে মুখ বেঁধে, পা ভেঙে, হাত ভেঙে রেপ করে, একটা চোখে মেরে চোখ নষ্ট করে দেয়। তারপর স্বভাবতই সেলভাম বাড়িতে থাকা খাবার খায়, আর যাওয়ার আগে পালা করে সেলভামের কথায় শিবা ও ধনা বারবার জ্যোতিকে রেপ করে। সেলভাম মহারাজার প্রতিশোধ তার মেয়ের উপর দেখায়, আর জ্যোতিকে আধমরা অবস্থায় ফেলে রেখে গায়ে থুতু ছিটিয়ে বেরিয়ে চলে যায়। আর জ্যোতিকে এই জন্যই না মেরে বাঁচিয়ে রাখে, যাতে রোজ মহারাজা তার মেয়েকে দেখে আর একটু একটু করে কষ্ট পায়। মহারাজা সেদিন সেলুন থেকে দোকানে গেছিল মেয়ের পছন্দের জুতো আনতে। জুতো এনে বাড়ি ফিরে মেয়ের সেই হাল দেখে তাকে হসপিটালে নিয়ে যায়। জ্যোতির কাছে সব কথা সে জানতে পারে, আর জ্যোতি তার বাবাকে বলে, আজ যারা আমার এই অবস্থা করলো আমি তাদেরকে দেখতে চাই, তুমি তাদেরকে খুঁজে নিয়ে এসো আমার সামনে। তখন থেকেই মহারাজা ওই 3 জনকে খুঁজে বার করার প্ল্যান করে, আর এক এক করে ধনাকেও মারে। আর লক্ষ্মীকেও হসপিটালে জ্যোতির বেডের নিচে দেখা যায়। আসলে ছোটবেলায় তো লক্ষ্মীর জ্যোতিকে রক্ষা করেছিল, তাই মহারাজার বিশ্বাস আবারও লক্ষ্মী জ্যোতিকে রক্ষা করবে, তাই সেই ডাস্টবিনটা হসপিটালে জ্যোতির বেডের নিচে রেখেছিল। সেদিন হসপিটাল থেকে বাড়ি ফিরে মহারাজা নিজের উপর প্রচুর রেগে যায় যে সে কেন টাইম মতো বাড়ি ফিরল না। আর যদি টাইম মতো ফিরতো তাহলে জ্যোতির হয়তো এই অবস্থা হতো না। সে বাড়ির সব জিনিস রাগে ভেঙে ফেলে আর নিজেকেই মাথায় আঘাত করেছিল, আর তাতেই সে অজ্ঞান হয়ে যায়। আমরা আগেই দেখেছি জ্ঞান ফিরে সে ধনার কাছে যায় আর জানতে পারে যে তাদের একসাথে পুলিশেরই লোক, আর মেয়ের কাছে জেনেছিল একজন লোকের পিঠে কান বা একটা টিউমার ছিল। তাই সেদিনের পর থেকে মহারাজা পুলিশ স্টেশনেই চক্কর কাটছে, পুলিশের সব লোকের নাম ডায়েরিতে রাখছিল, আর নানা বাহানায় সবার পিঠে হাত দিয়ে দিয়ে দেখত কারোর পিঠে টিউমার আছে কিনা। সে লক্ষ্মীর নাটক করেছিল যাতে পুলিশও তাকে খুঁজতে টাইম নেয়, আর সেই ফাঁকে সেও তার মেয়ের অত্যাচারীদের ধরতে পারে। নিখুঁত একটা প্ল্যান সাজিয়েছিল সে। মহারাজার এত ঘটনা পুলিশদের জানায় না, শুধুমাত্র কিভাবে 3 জন তার বাড়িতে ঢুকেছে আর জ্যোতির জায়গায় নিজের নাম বসিয়ে সে সব কথা বলে, তাদের অত্যাচারের কথা জানায়। এসব কথা বলে সে কাঁদতে থাকে। এদিকে ঘটনাটা শোনার পর নাল্লা শিবা বুঝতে পারে যে এটা সে ওই রাতের ঘটনা, আর সেই কাজ তো তারাই করেছে। সে কিছুটা ভয় পেয়ে সেলভামকে জানায় আর পালানোর প্ল্যান করে, কিন্তু এসআই বলে, আজকের রাতটা আমার এখানেই থেকে যাও, কাল সকাল সকাল মহারাজের বাড়ি যেতে হবে। নাল্লা শিবা কিছুই বলতে পারে না। 50,000 টাকার লোভে যেচে পড়ে নাটক করতে গিয়ে সে এখন নিজেই ফেঁসে গেছে। পরদিন সকালে নাল্লা শিবাকে চোর সাজিয়ে মহারাজার বাড়ি নিয়ে যাওয়া হয়। মহারাজাকে ডাস্টবিনটা দেওয়া হয় আর 7 লক্ষ টাকা নিয়ে নেয় পুলিশ। মহারাজা তো বুঝতেই পারে যে পুলিশরা নাটক করে নকল ডাস্টবিনটা দিয়েছে, চোর সাজিয়েছে, কারণ আসল লক্ষ্মী তো জ্যোতির কাছে হসপিটালে। যাই হোক, সে চুপ থাকে। এসআই নাল্লা শিবাকে অ্যাক্টিং করে দেখাতে বলে যে কিভাবে চুরি করেছিস তুই বল। নাল্লা শিবা অ্যাক্টিং করতে থাকে, কিভাবে তারা দরজা ভাঙে, ঘরে ঢুকেই থাকে, ঘরের দরজা ভেঙে ঢোকে। এই অ্যাক্টিং তো সে কিছুই করছিল না, কারণ সে তো সত্যি সত্যি সবটা করেছে। অ্যাক্টিং করতে করতে হঠাৎ করে সে ভুল করে দেখিয়ে ফেলে যে কিভাবে মহারাজের মুখ পিছন দিক থেকে চেপে ধরেছিল, কিন্তু মহারাজা পুলিশের কাছে হোক বা অন্য কারোর কাছেই কিন্তু পিছন থেকে মুখ চেপে ধরার কথা কোথাও উল্লেখ করেনি। কিন্তু জ্যোতি মহারাজাকে আগেই বলেছিল যে কেউ পিছন থেকে তার মুখ চেপে ধরেছিল। নাল্লা শিবা যে হাইটে মুখটা চেপে ধরে অ্যাক্টিং করছিল সেটা আসলেই জ্যোতির হাইট ছিল। এটা দেখেই মহারাজা বুঝতে পারে ডাস্টবিন হয়তো নকল, কিন্তু সেই চোরকে পুলিশ ঠিকই ধরে এনেছে, কারণ মহারাজের হাইট অনেক বেশি, তাই অ্যাক্টিং করলেও তার হাত উপরেই থাকতো। মহারাজা কিছু না বলে নাল্লা শিবাকে জড়িয়ে ধরতে যায়, তাই সেই বাহানায় পিঠে হাত দিয়ে দেখে একটা বড় টিউমার, যেটাকে জ্যোতি কান বলেছিল। মহারাজা শিওর হয়ে যায় যে এই সেই কালপ্রিট। এসআই বলে, ওকে কি করবো এখন তুমি বলো। মহারাজা বলে, ওকে ছেড়ে দিন স্যার, কারণ মহারাজা ওকে নিজের মতো করে শাস্তি দেবে পরে, পুলিশের হাতে সে তুলে দিতে চায় না, তাই সে ছেড়ে দিতে বলে। এসআই বলে, কেন ওকে ছেড়ে দেবে কেন? তুমি 7 লক্ষ টাকা খরচ করলে, তোমার লক্ষ্মীকেও ও নিয়ে গেছিল,
তোমার ওকে মারলো ওরা তোমাকে, তাও তুমি কিছু বলবে না? মহারাজা বলে না স্যার, ওকে ছেড়ে দিন। এসআই বলে সত্যি সত্যি বলো তো, তো আমি ওকে কি করব? তুমি যা বলবে তাই করব। মহারাজা বলে না না স্যার, ওকে ছেড়ে দিন। এসআই বলে ও যদি তোমার মেয়েকেও রেপ করতো তাও তুমি ছেড়ে দিতে? এখানে জানা যায় কাল রাতেই এসআই বর্ধন জানতে পেরে গেছিল যে নাল্লা শিবা যাকে তারা চোর সাজিয়ে নিয়ে যাচ্ছে সেই হলো আসল চোর। পুলিশ ধরার বডি পেয়ে সেটা তদন্ত করছিল, সেখান থেকে তারা নাল্লা শিবার ব্যাপারে জানতে পারে। হসপিটালে গিয়ে খোঁজ নিলে মহারাজার মেয়ের কথাও তারা জানতে পারে। পুলিশদের সামনে সব সত্যিটা পরিষ্কার হয়ে যায়। এসআই বর্ধন মহারাজের হাতে একটা ধারালো দা ধরিয়ে দেয় আর বলে যা করার করে নাও, ঘরে তুমি আর এই শয়তান ছাড়া কিন্তু আর কেউ নেই, বলে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে চলে যায়। বর্ধন বলে এদেরকে পুলিশ হেফাজতে রেখে কোনো লাভ নেই, এদের মতো পিশাচ যত সমাজে থাকবে তোমার আমার মেয়েরা কখনো নিরাপদ নয়। মহারাজা ওকে কুপিয়ে কুপিয়ে মারুক, আমরা সব সামলে নেব। এতদিন ধরে তো এত কুকর্ম চাপা দিয়ে এসেছি, আজ যদি একটা বাবা তার মেয়ের উপর হওয়া অত্যাচারের বদলা নেয় আর সেটা চাপা দিতে পারবো না? এদিকে মহারাজা নাল্লা শিবাকে অল্প অল্প করে কষ্ট দিতে দিতে গলাটা কুচিয়ে কুচিয়ে কেটে কেটে হত্যা করে আর 3 নম্বর কালপ্রিটের ব্যাপারেও জেনে নেয়। সেলভাম তখন একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ করছিল। নাল্লা শিবার কথা মতো সেখানে যায় মহারাজা। প্রথমবার সেলভামকে দেখে সে তো পুরো অবাক। 15 বছর আগেকার কথা মনে পড়তে থাকে। সেলভাম মহারাজাকে পেটাতে থাকে আর তার জন্য জেলে যেতে হয়েছে তাকে, বউ মেয়ে সবাইকে হারিয়েছে সে, এই সব বলতে থাকে। তুমুল মারামারি শুরু হয়ে যায়। মহারাজাকে সম্পূর্ণভাবে আহত করলে মহারাজাও বিশাল বড় এক পাথর দিয়ে সেলভামের পা নষ্ট করে দেয়। সে আর নড়তে পারে না। তবে মহারাজাকে বলে আমার এই পায়ের জখম তো কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, তবে তোকে আমি যে জখম দিয়েছি, বলে শয়তানের মতো হাসে আর বলে রোজ তোর ওই মেয়েকে দেখবি আর মনে মনে কাতরাবি, আর ওই মেয়েকে তোর মনে পড়বে যে আমি কিভাবে ওকে নষ্ট করেছি। তুই রোজ একটু একটু করে মরবি, সেই জন্য সেদিন তোর মেয়েকে না মেরে আমি বাঁচিয়ে রেখে এসেছিলাম। তখনই দেখা যায় আসিফা মিস জ্যোতিকে সেখানে নিয়ে এসেছে। জ্যোতি বলে আমি এই নীচ লোকটাকে দেখতে চাই, আলাদা করে কথা বলতে চাই। মহারাজা কিছুতেই রাজি হয় না। জ্যোতি রাগ দেখালে মহারাজা তা আর বাধা দিতে পারে না। জ্যোতি সেলভামের দিকে কিছু গয়না ছুঁড়ে দেয় আর বলে নে, এগুলোর জন্যই তো সেদিন আমার ঘরে এসেছিলি আর আমার এই হাল করলি, এগুলো নে তুই। সেলভাম বলে তোর এত তেজ আছে জানলে বাঁচিয়ে না রেখে সেখানেই মেরে ফেলতাম। জ্যোতি বলে আজ আমি এখানে আসবো বলে আমার বাবা তোকে এখনও বাঁচিয়ে রেখেছে, তোকে আমি জীবন ভিক্ষা দিয়েছি, আর আমি কদিনের মধ্যেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো, যা গয়নাগুলো নিয়ে সুখে থাক, বলে সেখান থেকে চলে যায়। সেলভাম তখনই লক্ষ্য করে সেই গয়নার পুটলিতে রয়েছে তার মেয়ে আম্মুকে দেওয়ার পছন্দের সে রেড ডায়মন্ডের সোনার চেন। এখানে গল্পের আসল টুইস্ট। সেলভামকে জেলে পাঠানোর পর তার বউ মেয়ে আম্মুকে নিয়ে আলাদা করে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। মহারাজও তার স্ত্রী ও মেয়েকে নিয়ে নতুন বাড়িতে যায় সেই চেনটা ফেরত দিতে, কারণ জন্মদিনের দিন এত কাণ্ড ঘটে গেছিল যে সেসবের মধ্যে আর সেই চেনটা ফেরত দেওয়া হয়নি। সেলভামের স্ত্রী তার স্বামীর অসৎ উপায়ে রোজগারের টাকার ওই হার নিতে মানা করে দেয় আর বলে যে ওই খারাপ মানুষটার রোজগারের টাকায় কিচ্ছু আমি নেব না, আপনি এটা কোনো মন্দিরে দান করে দিন বা কোনো অনাথ মেয়েকে আপনি দিয়ে দিন। মহারাজের স্ত্রী তখন আম্মুর জন্য মহারাজকে সামনের দোকান থেকে একটা খেলনা কিনে আনতে বলে। মহারাজ খেলনাটা কিনতে গেলেই হয় সেই ভয়ানক অ্যাক্সিডেন্ট। মুভির প্রথমেই আমরা যেটা দেখেছিলাম, অর্থাৎ ওটা মহারাজের বাড়ি ছিল না, ওটা ছিল সেলভামের স্ত্রী ও মেয়ের ভাড়া করা বাড়ি। অ্যাক্সিডেন্টে মহারাজের স্ত্রী ও মেয়ে দুজনেই মারা যায়, সাথে সেলভামের স্ত্রীও মারা গেছিল। আর আম্মুর গায়ের উপর ডাস্টবিনটা ঢাকা পড়ে যাওয়ায় আম্মু একা বেঁচেছিল। এই আম্মুই মহারাজার জ্যোতি। নিজের মেয়ের মতো করে তারপর দিন থেকে মহারাজা জ্যোতিকেই আগলে মানুষ করছে। আর ডাস্টবিনটা সেলভামেরই ছিল, তার সেই জন্যই সেটা সেলভামের বাড়িতেই প্রথমে দেখা গেছিল। মানেটা এখন দাঁড়ালো আম্মুই হলো জ্যোতু, আর সেলভাম নিজের অজান্তেই নিজেরই প্রাণপ্রিয় মেয়ের উপর বন্ধুদের দিয়ে অত্যাচার করিয়েছে। প্রতিশোধের চক্করে সেলভাম নিজের মেয়েরই এত বড় ক্ষতি করে বসেছে। জ্যোতি যাওয়ার সময় সেলভাম তার পিঠের সেই ছোট্টবেলাকার ক্ষতটা দেখে শিওর হয়ে যায় যে সেই আম্মু। সেলভাম কাঁদতে কাঁদতে আম্মু আম্মু বলে চিৎকার করতে থাকে।
মহারাজার পায়ে পড়ে সে ক্ষমা চায় আর বলে, ওই আমার আম্মু তাই না? তুমি একবার শুধু বলো, আমি ওকে বলবো না যে আমি ওর বাবা, আমি শুধু ওকে একটাবারের জন্য দেখতে চাই। মহারাজা বলে, ও শুধু আমার মেয়ে জ্যোতি, বলে জ্যোতিকে নিয়ে চলে যায়। সেলভাম পাগলের মতো নিজের মাথায় ঘায় দিতে দিতে কাঁদতে থাকে। একদিন কত আদরেরই না ছিল সেই আম্মু যেদিন জন্মেছিল তার পায়ে সে চুমু খেয়েছিল, আর সে সেদিন সেই মেয়ের পাটাই ভেঙে দিয়েছে, তার গায়ে থুতু ছিটিয়ে এসেছিল। ভাগ্যের কি পরিহাস! সেলভাম নিজের এতগুলো মেয়ের সর্বনাশ করার পর আজ নিজের মেয়েকেই এত বড় সর্বনাশ করে ফেলল। সেলভাম নিজের কষ্টে দুঃখে 2 হাত জোর করে বউয়ের কাছে ক্ষমা চেয়ে 10 তলা বিল্ডিংয়ের উপর থেকে পড়ে আত্মহত্যা করে। আর বালির উপর যেখানে হেঁটে যাওয়ার সময় জ্যোতির পায়ের ছাপ পড়ে গেছিল, সেটা সেলভামের রক্তে পরিপূর্ণ হয়ে যায়। হয়তো সেলভাম তার পাপটা রক্ত দিয়েই ধুয়ে দিয়েছিল। এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভির গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেল সিনে গল্প এসপিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।